আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের আমরা গত ক্লাসে করতেছিলাম অ্যাসাইনমেন্ট। এই সপ্তাহে তোমাদের যে সরকার থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্টে তোমরা কিভাবে উত্তর লিখবা সেটা দেখতেছিলাম। আজকের ক্লাসে আমরা গ এবং ঘ মানে মোট 4টা প্রশ্ন দেওয়া ছিল। 4টা প্রশ্নের ক এবং খ শেষ করেছিলাম। কয়ে ছিল কোষ কাকে বলে এবং ক্ষয়ে ছিল যে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয় ব্যাখ্যা করো। এই দুটো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজকের ক্লাসে গ এবং ঘ দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা আছে যে একটা ঘটনা বর্ণনা করা আছে যে উদ্ভিদ কিভাবে বৃদ্ধি পায়, হ্যাঁ, এটার একটা বর্ণনা। তো আমরা জানি উদ্ভিদের বৃদ্ধি মূলত কোষ বিভাজনের মাধ্যমে হয়। হ্যাঁ, এখন কোন ধরনের কোষ বিভাজন? এটা কি মাইটোসিস না মিওসিস? উদ্ভিদের বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। এখন এখানে যেটা বলা আছে যে মাইটোসিস কোষ বিভাজনে সবচেয়ে গ নাম্বার প্রশ্নে বলা আছে যে যেই প্রক্রিয়ায়, যেই বিভাজনের মাধ্যমে উদ্ভিদ শারীরিকভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই প্রক্রিয়ার যে ধাপগুলো আছে, কোন ধাপ হলো সবচেয়ে বেশি স্থায়ী মানে দীর্ঘস্থায়ী। এই দীর্ঘস্থায়ী ধাপের বর্ণনা করতে হবে এবং এটার এই উদ্ভিদের শারীরিক বৃদ্ধিতে এটার কি ভূমিকা এটা বর্ণনা করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে গ নাম্বার দেখি। তাহলে আমি তোমাদের একটু আগে বললাম যে উদ্ভিদের শারীরিক বৃদ্ধি হয় মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এখন মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে আমরা গত ক্লাসে দেখেছিলাম। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে সেটা হলো একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হবে, একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হবে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। এটা হলো মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে তোমাদের ক নাম্বার প্রশ্ন হলো এই মাইটোসিস কোষ বিভাজনের যেটা সর্বস্থায়ী সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, সেই ধাপটা কোনটা এবং এই ধাপের সবচেয়ে মানে ভূমিকাটা কি উদ্ভিদের বা জীবের বৃদ্ধিতে এই ধাপের ভূমিকাটা কি? খেয়াল করো, মাইটোসিস কোষ বিভাজন মূলত 5টা ধাপ আছে। মাইটোসিস কোষ বিভাজন মানে একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হবে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে 5টা স্টেপ বা 5টা ধাপ পার হতে হয় একটা কোষকে, একটা মাতৃকোষকে। তাহলে কিভাবে হয় সেটা আমরা নামগুলো আমাদের মুখস্থ করা আছে, যদিও আমরা সেই 5টা নাম লিখে ফেলি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ। 1 নাম্বার হলো প্রোফেজ। বি নাম্বার হলো মেটাফেজ। সি নাম্বার হলো মেটাফেজ। ডি নাম্বার হলো অ্যানাফেজ আর ই নাম্বার হলো টেলোফেজ। এই 5টা ধাপ তোমাদের বইয়ে এই 5টা ধাপের চিত্র সহ বর্ণনা দেওয়া আছে। এখন তোমাদের মানে যেটা সরাসরি বলেনি যে অ্যানাফেজ ধাপের কি গুরুত্ব, টেলোফেজ ধাপের কি গুরুত্ব উদ্ভিদের বা জীবের বৃদ্ধিতে, এরকম প্রশ্ন করছে এই 5টা ধাপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপের ভূমিকা। এখন এই 5টা ধাপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা সেটা তুমি যদি না জানো তাহলে তো দিতে পারবে না। তোমাদের বইয়ে দেওয়া আছে যে এই 5টা ধাপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, দীর্ঘস্থায়ী মানে সবচেয়ে বেশি সময় ধরে সংঘটিত হয়, এমন ধাপ হলো প্রথম ধাপটা, এটা হলো প্রোফেজ। তাহলে তোমাদের গ নম্বরে যে প্রশ্নটা আছে মানে প্রয়োগমূলক প্রশ্ন, এই প্রশ্নে যেটা জ্ঞানমূলক, একটা জ্ঞানমূলক থাকে 1 মার্কসে,
সেই জ্ঞান গোলকটা কি মূলত হলো জ্ঞান গোলকটা হলো যে দীর্ঘস্থায়ী ধাপ আসলে কোনটি, এটি হলো জ্ঞান গোলক। এটার উত্তর তোমাকে প্রথমেই দিয়ে নিতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে কি লিখবা? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদে শরীর বৃদ্ধি পায়, এবং এই মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ আছে। সেই 5টি ধাপ হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টি ধাপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হলো প্রোফেজ। এই কথাটা তোমাদের প্রথমেই লিখে নিতে হবে। এখন নিম্নে প্রশ্নালোকে প্রোফেজ ধাপের উদ্ভিদের বা জীবের বৃদ্ধিতে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ প্রোফেজের ভূমিকা বিশ্লেষণ করা হলো। দিয়ে দিবা, 1 মার্ক পাই গেল। এরপরে খেয়াল করতে আমরা প্রোফেজ পড়ব। প্রোফেজ কি ভূমিকা রাখে সেটা পড়ব। এটা জানার জন্য তোমাকে প্রোফেজ জিনিসটাতে কি হয় সেটা তোমাকে জানতে হবে। খেয়াল করো, একটা কোষে আসলে ধরো এটা একটা কোষ, একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিওলাস থাকে, এই ভেতরে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা থাকে। হ্যাঁ, এইটা থাকে। খেয়াল করো, যখন এই মাতৃকোষে, এটা হলো মাতৃকোষ, এই কোষটাতে যখন প্রোফেজ হবে সেই সময়টাতে এটা হলো নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা, একই কথা, একই জিনিস। এটা জায়গায় জায়গায় ভেঙে যায়, ভেঙে যায় ক্রোমোজোমের রূপ লাভ করে। তার মানে এটা আসলে এরকম হয়ে যায়। এই ক্রোমোজোমগুলো দেখতে এরকম, একটু পরে তোমাদের দেখাচ্ছি। ধরো এটা হলো নিউক্লিওলাস, এই ক্রোমোজোমগুলো আসলে এরকম। এখানে মোট আমি 3 জোড়া ক্রোমোজোম দিয়েছি। একটা নিউক্লিওলাস আছে, 3 জোড়া ক্রোমোজোম আছে। এখানে ক্রোমোজোমগুলো ছোট অবস্থায় আছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি সাইডে একটা ক্রোমোজোমকে একটু বড় করে দেখাচ্ছি। কেমন করো, এরকম ক্রোমোজোম। হ্যাঁ, মাঝখানে যেটা গোলাকার বস্তু এটার নাম হলো সেন্ট্রোমিয়ার, এটার নাম হলো সেন্ট্রোমিয়ার। তার মানে মাঝখানে থাকবে সেন্ট্রোমিয়ার। অবশ্য সেন্ট্রোমিয়ার যে সবসময় মাঝখানে থাকবে এরকম কোনো কথা না, সেন্ট্রোমিয়ার সাইডেও থাকতে পারে, একদম প্রান্তেও থাকতে পারে। ঠিক আছে, তাহলে মাঝখানে যেটা গোলাকার বস্তু দেখা যাচ্ছে এটার নাম হলো সেন্ট্রোমিয়ার। আর দুই পাশে যে দুইটা অংশ দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে বাহু বা আর্ম, বাহু। ঠিক আছে, তাহলে কি হলো আসলে আলটিমেট ঘটনা? এইভাবে সুতাগুলা থেকে ক্রোমোজোম তৈরি হয়। এবং খেয়াল করো, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ক্রোমোজোম যদি জোড়ায় জোড়ায় থাকে, এখানে দেখো জোড়ায় জোড়ায় আছে, তার মানে এই কোষটা হলো ডিপ্লয়েড। কি কোষ? ডিপ্লয়েড। এই কথাটা মনে রাখো, ডিপ্লয়েড। তাহলে একটা জীবের যত কোষ থাকে সব কোষেই, একটা কোষের তো শুধু এরকম ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকবে না। যদি সেই জীবের ধরো 1 কোটি কোষ আছে, প্রতিটা কোষে নিউক্লিয়াস আছে এবং প্রতিটা কোষে এরকম ক্রোমোজোম আছে, প্রতিটা নিউক্লিয়াসে ক্রোমাটিন জালিকা আছে। 1 কোটি আমি উদাহরণের জন্য দেবো। আর তার মানে সেই যখন এটা প্রোফেজ স্টেপ শুরু হবে তার কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, তারপরে খেয়াল করো, এই জায়গায় জায়গায় ভেঙে যায় ক্রোমোজোমগুলো গঠিত হয়। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, প্রতিটা জীবে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। মানুষের কোষ যেগুলো আছে এই প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা 46টি, 23 জোড়া। কারণ হলো ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। যে এই জোড়ায় জোড়া ক্রোমোজোমের একটা আসে, একটা ক্রোমোজোম সাধারণত মায়ের হয়, একটা ক্রোমোজোম সাধারণত বাবার হয়। প্রতিটা সেটের ক্রোমোজোম এইভাবে গঠিত হয়। বুঝতে পারছো? আশা করি সমস্যা হওয়ার কথা না, জিনিসগুলো আমি তোমাকে ক্লিয়ার বুঝাই দিচ্ছি। এখন তারপরে এই যখন স্টেপে আসে তারপরে তোমার শুরু হলো প্রোফেজ স্টেজ। প্রোফেজ স্টেজ শুরু হয়, কোষ বিভাজন পর্যায়ে শুরু হলো। এখন প্রোফেজ স্টেজে আসলে কি হয়, এই নিউক্লিয়াসটা আকারে অনেক বড় দেখায়। হ্যাঁ, এবং এই নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওপ্লাজম আছে সেটাও অনেক বেশি পরিমাণে থাকে। এবং এই ক্রোমোজোমগুলা আস্তে আস্তে পানি হারাতে থাকে। ক্রোমোজোমগুলো আস্তে আস্তে পানি হারাতে থাকে, মানে পানি বিয়োজন, পানি বের হতে থাকে। ফলে এই ক্রোমোজোমগুলোকে তখন স্পষ্ট দেখা যায়, মাইক্রোস্কোপে দেখা যায়। আলট্রা মাইক্রোস্কোপ হতে হবে, সেখানে এই ক্রোমোজোমগুলো দেখা যায়। খেয়াল করো, এখানে আর কি ঘটে? এখানে ঘটে হলো এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই মেমব্রেনটা
এই অবস্থাতেই থাকে, হ্যাঁ, এবং এই ক্রোমোজোমগুলা এই যে এখানে এই পাশে একটা বাহু, এই পাশে একটা বাহু, সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুইটা বাহু, এই প্রোগ্রেস স্টেজের শেষের দিকে এসে এই বাহুগুলা কপি হয়। এই বাহুগুলা কপি হয়। কেমনে কপি হয় খেয়াল করো। এই বাহু কপি, এই বাহু তৈরি হয়ে গেছে, আবার এই বাহু আর একটা কপি তৈরি হবে। ধরো হুবহু কপি তৈরি হবে এইরকম। দেখো আগে তো একটা বাহু ছিল, এখন এই পাশে দুটো বাহু হয়ে গেছে, এই পাশে দুটো বাহু হয়ে গেছে, হ্যাঁ, কপি তৈরি হবে। এটা হলো প্রোফেজ স্টেজের ঘটনা। নিউক্লিওলাস যেটা সেটা ওই রকমই থাকে, নিউক্লিয়ার মেমব্রেন যেটা সেটা ওই রকমই থাকে। তাহলে কি কি বললাম? এগুলো হচ্ছে প্রোফেজ স্টেজের বৈশিষ্ট্য, তোমাদের বইয়ে এগুলো দেওয়া আছে। এখন ভূমিকাটা কি খেয়াল করো। প্রোফেজ স্টেজের পরে প্রোমেটাফেজ স্টেপ শুরু হবে। এখন প্রোফেজ স্টেপটা যদি শুরু না হয় বা এই স্টেপটা যদি সংঘটিত না হয়, পরের স্টেপগুলো তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদি পরের স্টেপগুলো সম্ভাবনা মানে না সংঘটিত হয়, তাহলে ওই কোষটা কি একটা কোষ থেকে দুটা কোষ হতে পারবে? না, কখনোই হতে পারবে না। যদি একটা কোষ থেকে দুটা কোষ না হতে পারে, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে ঘটনা ঘটবে হলো আলটিমেট মাইটোসিস, কোষ বিভাজনই হবে না। আর মাইটোসিস কোষ বিভাজন যদি না হয়, তাহলে একটা জীবের বৃদ্ধি তো কোনোভাবেই হবে না। তাহলে এটা হলো প্রোফেজ স্টেপের একটা গুরুত্ব। তাহলে আশা করি বুঝতে পারছো যে প্রোফেজ স্টেপের কি গুরুত্ব আছে জীবে। তাহলে আমরা গ নাম্বার প্রশ্ন কিভাবে লিখতে হবে এটা আশা করি তোমরা ধারণা পেয়েছো, ভালো মতো ধারণা পেয়েছো, এটা আমার বিশ্বাস। এরপরে আমরা দেখবো ঘ নাম্বার। ঘ নাম্বারে কি দেওয়া আছে? উদ্দীপকে একটা ঘটনা বর্ণনা করা আছে যে তার মা তাকে সার দিয়েছিল, হ্যাঁ, উদ্ভিদের গাছে, উদ্ভিদের গোড়ায় সার দিয়েছিল। সেই সারের যে পুষ্টি, এই পুষ্টি পাতাতে তো পৌঁছতে হবে, কারণ পাতাতেও তো এইগুলো পুষ্টি দরকার, প্রতিটা কোষে কোষে দরকার। কেমনে পৌঁছে, যে প্রক্রিয়ায় এটা পৌঁছে সেই প্রক্রিয়া গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। এটা হলো তোমাদের প্রশ্ন, হ্যাঁ। এটা 4 মার্কের মতো করে লিখবা খাতায়। তাহলে একটা বিষয় খেয়াল করো, সেটা হলো যে প্রথমে তোমাকে জানতে হবে যে কিভাবে এই প্রক্রিয়াটা সংঘটিত হয় এটা, এবং প্রক্রিয়াটার নাম কি এটা। তাহলে প্রক্রিয়াটার নাম তোমাকে আগেই লিখে নিতে হবে। এটা হলো জ্ঞানমূলক। ঘ নাম্বারে একটা করে জ্ঞানমূলক থাকে, একটা হলো অনুধাবনমূলক থাকে, একটা প্রয়োগমূলক থাকে, এবং সর্বশেষ হলো উচ্চতর দক্ষতা। তাহলে প্রতিটার জন্য তুমি 1 মার্ক 1 মার্ক করে পাবা। তার মানে তোমাকে 4 মার্কের মতো করে লিখতে হবে এখানে, ঠিক আছে না? তাহলে তোমাদের এখানে জ্ঞানমূলক কোনটা? এখানে জ্ঞানমূলক হলো ওই প্রক্রিয়াটার নাম তোমাকে দিতে হবে। এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রসোত্তোলন। বিভিন্ন পুষ্টি উপাদান যেগুলো মাটিতে থাকে বা সার হিসেবে আমরা মাটিতে দেই, এই পুষ্টি উপাদানগুলো উদ্ভিদে মূলত মূলরম দিয়ে, মূলের সাথে যে মূলরম থাকে, এটা মুছে ফেললাম, এটা উদ্ভিদের একটা গোড়া, এখানে মূল আছে, এটা মাটির লেভেল, এটা উদ্ভিদের গোড়া লেভেল। তাহলে খেয়াল করো এখানে কিছু মূলরম থাকবে, প্রতিটা মূলে এরকম মূলরম থাকে মাটির মধ্যে। এই মূলরমগুলো মাটি থেকে খাদ্য সংগ্রহ করে, খাদ্য বলতে উদ্ভিদের পুষ্টি সংগ্রহ করে। পুষ্টি উপাদান কোনগুলা? পুষ্টি উপাদান বিভিন্ন রকম হতে পারে, যেমন সোডিয়াম হতে পারে, ক্লোরিন হতে পারে, জিঙ্ক হতে পারে, বিভিন্ন বোরন হতে পারে, হ্যাঁ, মলিবডেনাম হতে পারে, বিভিন্ন কার্বন তো মাটি থেকে নেয় না, হ্যাঁ। তাহলে এরকম আরও আছে, মানে প্রায় 60টা উপাদান আছে যেগুলো বেশিরভাগই মাটি থেকে নেয়। তাহলে আমরা যে সার দিই, যেমন জিঙ্ক বা দস্তা, এটা হচ্ছে উদ্ভিদের একটা পুষ্টি উপাদান। তাহলে এই পুষ্টি উপাদানটা কিভাবে নেবে? ধরো জিঙ্ক সার দিলাম এই মাটিতে, তার মানে এই এলাকায় জিঙ্ক সার অনেক বেশি হয়ে গেছে, জিঙ্ক অনেক বেশি হয়ে গেছে। এখন এইটা মূলত এই মূলরমের মধ্যে প্রবেশ করবে। মূলের মধ্যে কেমনে প্রবেশ করবে? এইগুলো আসলে আয়ন হিসাবে প্রবেশ করে। আয়ন হলো সোডিয়াম একটা হলো পজিটিভ আয়ন, সোডিয়াম একটা পজিটিভ আয়ন, এবং ক্লোরিন হলো নেগেটিভ আয়ন। এই আয়ন হিসাবে মূলরমের মধ্যে প্রবেশ করবে, হ্যাঁ। এবং এই মূলরমের মধ্যে প্রবেশ করার পর এই জিনিসগুলা তাহলে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। কিভাবে উপরের দিকে উঠবে? এইগুলা উপরের দিকে উঠে একদম পাতায় পৌঁছে যাবে। পাতা বলতে কি? শরীরের, উদ্ভিদের শরীরের সব জায়গায় এটা ছড়িয়ে পড়বে, ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রস উত্তোলন। এখন এখানে একটা বিষয় তোমাদের মুখস্থ রাখতে হবে,
মানে উদ্ভিদের যে পরিবহন প্রক্রিয়াটা আছে, পরিবহন বলতে উদ্ভিদের পুষ্টি বা খাদ্য উপাদান এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে প্রক্রিয়া, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে উদ্ভিদের পরিবহন। এই পরিবহনটা কেমনে হয়, কিসের মাধ্যমে হয়? দুইটা টিস্যুর মাধ্যমে হয়। একটা হলো জাইলেম টিস্যু এবং আর একটা হলো ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যুর কাজ হলো উদ্ভিদে পানি পরিবহন করা, মূলরোগ থেকে পানি পরিবহন করে এবং এই পানির সাথে এই যে আয়নগুলো আছে উদ্ভিদের পুষ্টি উপাদান, এই উপাদানগুলো পানির মাধ্যমে পানির সাথে শরীরের মধ্যে ঢুকে পড়ে, পানি যখন নিয়ে নেয় এবং এটা ওই পানির সাথেই উপরের দিকে উঠে যায় জাইলেম দিয়ে, জাইলেম টিস্যু দিয়ে। এটা এক ধরনের টিস্যু, তোমাদের বইয়ে এটার নাম দেওয়া আছে, হ্যাঁ। তাহলে জাইলেম টিস্যুর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়তেছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক উঁচু উঁচু যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলোতে পানি নিচ থেকে উপরের দিকে উঠে কেমন? কারণ একটা ধরো 5 তলা বিল্ডিং, হ্যাঁ, এখন 3 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিংয়ের সমান তো উদ্ভিদ আছে। ধরো একটা নারকেল গাছ অনেক লম্বা হয়, তো নারকেল গাছের পাতায় পানির প্রয়োজন না? অবশ্যই পানির প্রয়োজন, পুষ্টির প্রয়োজন, খাদ্য প্রয়োজন। তো এই যে পানির প্রয়োজন, এই যে পুষ্টির প্রয়োজন, এইগুলো মাটি থেকে আহরণ করতেছে। এখন মাটি থেকে অত উঁচুতে কেমনে পানি উঠতেছে? নিশ্চিত একটা প্রক্রিয়া আছে, হ্যাঁ। বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন গবেষণা আছে এগুলো নিয়ে। বড় হোক এগুলো আসলে তখন শিখবা। বাংলাদেশের একটা বিজ্ঞানী আছে, তার নাম হলো স্যার জগদীশ চন্দ্র বসু। উনি মারা গেছে, উনি একটা তত্ত্ব দিয়েছিল, কিন্তু সেই তত্ত্ব ভুল, যদিও আমরা বড় হলে সেটা শিখবো ইনশাল্লাহ। পরের ক্লাসগুলোতে সেগুলো ইন ডিটেলস পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আজকের পড়াটা তোমাদের এই পর্যন্তই। আশা করি অ্যাসাইনমেন্ট লিখতে তোমাদের সুবিধা হবে এই আমার এই কথাগুলোর মাধ্যমে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, সেই কামনায় আল্লাহ হাফেজ।